মর্নিং শোজ দ্য ডে, শুরুটা যেরকম করে হলো এটা নিয়ে কিন্তু অনেক ব্যাপারে অনেক কথা বলা যাবে, এতগুলো কথা বলবো না। আমি শুধু বলতে চাইছি সহযোগিতা করবারও জায়গা লাগে। ওই অনেকেই বলেন আমি তোমাকে ভালোবাসি, এটাই বড় কথা, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। এটা মানে আপনি পারছেন না বলে বলছেন, বাট লাভ ইজ অলওয়েজ রেসিপ্রোকাল। তিনি বললেন যে তিনি এই বিশেষ অবস্থায় পদত্যাগ করেছেন। উনি পদত্যাগ করলে সাথে সাথে ক্যাবিনেট ডিসলভ হয়ে যাবে, কিন্তু পার্লামেন্টের ব্যাপারটা কি হবে? আমাদের সাথে প্রথম যেদিন প্রেসিডেন্ট এবং প্রধান সেনাপতি বসলেন সেদিন আমরা প্রশ্ন তুলেছিলাম স্ট্যাটাসটা কি, পার্লামেন্টের অবস্থা কি, পার্লামেন্ট শুড বি ডিসলভড। এটা প্রাইম মিনিস্টারের কিন্তু একটা রেকমেন্ডেশন থাকে। ইলেকশনে পুলিশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মোস্ট অফ দি থানা একদম আগের কায়দায় চলে, বেশি মতো চলছে না, 45%-এর মতো। ওই থানা একই রকম থেকে যে ভোট করবে ভোটের কোনো মানে নেই। যতগুলো মামলা দিয়েছেন আওয়ামী লীগের বড় বড় নেতাদের মধ্যে, তাদের ব্যাপারটা নিষ্পত্তি হবার আগে যদি আপনি করতে যান তার মানে ওদের মুক্তির দাবিতে নির্বাচন হতে থাকবে। এই যে সহযোগিতা এবং অব্যাহত ডায়ালগের যে বিষয়টি আসছে, আপনি কি মনে করেন? মানে দুটোর মধ্যে সম্পর্কটা গভীর। মানে ধরেন সহযোগিতার কথা যদি বলেন তো সরকার কোথায় কোথায় সহযোগিতা চায় সেটা বুঝতে হবে। তো যখন আনসাররা আন্দোলন করছিল তখন সরকার তো আমাদের কাউকে সহযোগিতার জন্য বলেনি। তারপরে যা ঘটলো সেটাও আমরা দেখলাম। মানে আমি আমার কথা বলছি, উপদেষ্টা আসিফ নজরুল বললেন যে আরেকবার শিক্ষার্থীরা দেশকে বাঁচিয়ে দিল, হয়তো তাই, কিন্তু আর্মি এত লেটে আসবার দরকার গিয়েছিল, আগে আসতে পারতো না, তাহলে কি ছাত্রদের ইনভলভ করতে হতো? মানে এরকম করে ছাত্রদের দিয়ে আন্দোলন দমন করা খুব ভালো প্র্যাকটিস মনে হলো না। কিন্তু এটা আমি বলবো কোথায়? আমি এখানে আজকে বলছি, কিন্তু আমি সরকারকে ডকে তুলতে চাইছি না। সরকারের যে ভুল হতে পারে, সবারই তো ভুল হয়, সেই ভুলগুলো আমি ধরিয়ে দেবো, যে সে ধরিয়ে দেবার পদ্ধতি কী, জায়গাটা কী তা তো জানি না। একবার কেবল প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, সেটা ওনারা ডেকেছিলেন 15ই আগস্টের ব্যাপারে একটা সাজেশন নিতে, এবং সেটা তো তাদের সময় খুব কম ছিল। আজকে আমি শুনেছি মির্জা ফখরুল ভাইকে যে ডেকেছেন উনি, বা আমি জানি না এরাই ইন্টারভিউ চেয়েছেন কি না, 3 জন মিলে গেছেন, অল টুগেদার বোধহয় 45 মিনিটস কথা বলেছেন। মানে হয় কি জানেন, আমাদের পলিটিশিয়ানদের সুবিধায় যে আমি দুদুকে ফোন করে বলতে পারি, দুদু একটু আসো না ভাই কথা বলি, আচ্ছা চলো কোথাও লাঞ্চ করি, বা গল্প করলাম অনেকক্ষণ, এর মধ্যে খাজুরের আলাপও আছে, আবার ইম্পর্টেন্ট কথাও আছে। মানে আপনার সম্পর্কটা একটা বিষয়, সমস্ত কিছু ফর্মাল করে কিন্তু সলিউশন হয় না। মানে নিজের হৃদয়ের উত্তাপ দিয়েও অনেক কিছু কাছে নেওয়া যায়। সেরকম ধরেন গভীর একটা সংকটের সময়ও বন্ধু বন্ধুর কাছে হাত বাড়ায়, আত্মীয় আত্মীয়ের কাছে যায়, পলিটিশিয়ানরাও কিন্তু করে, দেশবাসীর কাছে যায় বা অন্য পার্টির কাছে যায়। এই সরকারের সঙ্গে এই 20 দিনে এরকম কোনো ডিসকোর্স হয়নি, কারোই না। আজকে ফখরুল ভাইয়ের সাথে কী হয়েছে আমি জানি না। এখন আমি বলতে পারি এই 20 দিন কি যথেষ্ট? না, 20 দিন যথেষ্ট নয়, বাট স্টিল কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। শুরুটা যেরকম করে হলো এটা নিয়ে কিন্তু অনেক ব্যাপারে অনেক কথা বলা যাবে, এতগুলো কথা বলবো না। আমি শুধু বলতে চাইছি সহযোগিতা করবারও জায়গা লাগে। ওই অনেকেই বলেন আমি তোমাকে ভালোবাসি, এটাই বড় কথা, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। এটা মানে আপনি পারছেন না বলে বলছেন, বাট লাভ ইজ অলওয়েজ রেসিপ্রোকাল। তো এরকম করে পলিটিক্সের রিলেশনটাও ওয়ান সাইডেড হয় না, ওয়ান সাইডেড যদি হতো তাহলে তো শেখ হাসিনা যাচ্ছে তাই করেই যেতেন, আমরা চুপচাপ বসে থাকতাম, কী করার আছে, আমরা তো একসময় তাদের সঙ্গে ছিলাম, বা এই সরকারের স্বাধীনতা যুদ্ধের এত বড় ভূমিকা নিয়েছিল, সেটা তো হয় না। এখন আলোচনার প্রশ্নটা যখন আনছেন, আমি এই জায়গাটাও স্পষ্ট নয়। আমি তখন বলেছি ডক্টর ইউনূস যখন বলেন যে রাজনীতি ক্ষমতা হস্তান্তর কবে ছেড়ে দেবে, তো সব পলিটিক্যাল ব্যাপার, রাজনীতির ব্যাপার। তো এই রাজনীতির ব্যাপারটা কে নির্ধারণ করবে? এখন নিশ্চয়ই যারা স্বৈরাচারের সঙ্গে ছিলেন তাদের পরামর্শ আমরা নিচ্ছি না, যারা আন্দোলনের মধ্যে ছিলেন অথবা অংশীজন বলি তারা করছে, কিন্তু তারা নিজেরা কি বসে ঠিক করতে পারবে? না। সবগুলো পলিটিক্যাল পার্টি, আমরা 42টা পার্টি মিলে যুগপৎ করেছিলাম, 42টা পার্টিকে যদি একসাথে বসান তো 42টা পার্টি মানেই তো 42টা মত, নাহলে 42টা পার্টি হলো কেন? এটাতে মিলে একটা পরামর্শ দেবেন এরকম না। অর্থাৎ কেউ একজন থাকতে হয়, তাকে আপনি প্রাইম মুভার বলেন বা যাই বলেন, তিনি উদ্যোগ নেবেন, সেটা সরকার হয়, সরকারকে উদ্যোগটা নিতে হবে। তিনি ডাকবেন, ডেকে বলবেন যে এই জিনিস ফেস করছি, এই আমার টার্গেট,
আপনারাও তো এই আন্দোলন করেছেন, বলেন আপনারা কিভাবে এই সংকটটা পার হতে চান। তো এইটা শুধু যে ফর্মাল হবে তা আমি মনে করি না, ইনফর্মাল হতে পারে, কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে, মানুষ বুঝবে যে না সবার সঙ্গে কথা বলেই হচ্ছে। আমি একটা কথা বলি, মানে সময় না থাকলে পরে বলি। আপনি বলুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বললেন, কয়েকজন মিলে আপনারা একটা সংস্কার করে দিলেন তাই হয়ে গেল, তা না, বরঞ্চ সবাইকে নিয়ে করতে হবে, বিশেষ করে নির্বাচিত প্রতিনিধিরা এটা করতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে, এখন আপনারা সংস্কার করতে পারেন না, কিন্তু উনি নিশ্চয়ই তা বলেননি। কেন বলেননি বলছি, এই নির্বাচন ব্যবস্থাটা যদি সংস্কার করতে না পারেন, এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার মানে কিন্তু সার্বিক প্রশাসনিক সংস্কার, তার সাথে সাথে আমি বলছি অর্থনৈতিক সংস্কারও। অর্থনৈতিক সংস্কার কি অর্থে, যে মানুষটার পেটে ভাতই নাই সে সেই অবস্থাতেই আছে, আর আপনি লুটপাট করে শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছেন, আপনার দল তো ভোট করতে পারছে। আমি জানি না কি কারণে একেবারে শুরুতেই একজন ছিলেন উপদেষ্টা, তিনি বললেন না ওরা তো আসতে পারে, সংগঠন করতে পারে, গঠন করতে পারি, অসুবিধা নেই। তাতে বোঝা গেল ঠিক 15 অগস্টের সামনে তাদেরকে সব লাইসেন্স দেওয়া হলো। আমাদেরকে ওই জন্য হয়তো ডেকেছিলেন, তারপর আমরা পরামর্শ দিয়েছি। এখন আবার আগেই বলে দিচ্ছেন আমাদের আইনজি কি বলে আপনার অ্যাটর্নি জেনারেল, যদি উনি যখন বলেন তখন উনিকে সরকারেরটা বলেন নাকি তার পার্টিরটা বলেন, বিকজ আমি জানি যে উনি খুব সিরিয়াসলি দল করেন, আন্তরিকভাবে, সিরিয়াস মানে আন্তরিকভাবে দল করেন। উনি বলছেন কাউকে ব্যান করার ইচ্ছা আমাদের নাই। আমাদের ল অ্যাডভাইজারও তো তার মানে প্রতিধ্বনি করেছেন। এখন এইটা যে বললেন, আগে শুনতাম কি না এটা তো আইনের ব্যাপার, এটা ব্যান হবে কি হবে না সেটা আদালত সিদ্ধান্ত নেবে। পরে দেখা গেল যে জামাত ইসলামকে ব্যান করে দিল এক্সিকিউটিভ নির্বাহী আদেশে। হ্যাঁ, নির্বাহী আদেশে হলো। এখন আপনি আগেই বলে দিলেন যে না ব্যান করার কোনো ইচ্ছা আমাদের নাই, এটা একটা গভর্নমেন্টের ডিজায়ারই তো এক্সপ্রেস করলো। আচ্ছা, নাজি পার্টিকে তো ব্যান করা হয়েছিল, আওয়ামী লীগ কি ব্যান করার মতো অপরাধ করেছে নাকি করেনি, কোর্ট জাজ করুক, তার আগে আপনি বলছেন। এই ব্যাপারে আমি কি বলতে পারি, আমি বলতে পারলেও সেটা কোনো কাজে লাগছে না। তো আমি এটা বলছি যে গভর্নমেন্টের এই রাজনৈতিক বিষয়টাই যদি না থাকে, কারণ আপনি সংস্কার বলেন, নতুন বাংলাদেশ গড়ব, গণতান্ত্রিক দেশ গড়ব, মানবিক দেশ গড়ব, যাই বলেন, টোটালটাই পলিটিক্যাল। পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি, এটা মনে রাখতে হবে। কোনো বিরাট নোবেল পেয়ে এলে উনি যে পলিটিক্সও নিয়ন্ত্রণ করতে পারবেন তা না। ওনাকে সবাই সম্মান করছি, তাকে মানছি, তাকে প্রধান উপদেষ্টা তো মেনে নিয়েছি, কিন্তু উনি যাতে রাজনীতিটা নিয়ে যান সেটা করতে না পারলে সমস্যা হতে পারে। মানে পালিয়ে যাওয়া এবং সার্বিকভাবে আপনি যদি বলেন, মানে এটা বলা তো একটু মুশকিল, আমি তো সব জানি না। কীরকম ধরেন, আমার কাছে একসময় মনে হয়েছে, এখনও হয়, বিশেষ করে জেনারেল ওয়াকার খুবই একটা ইন্টেলিজেন্ট ভূমিকা পালন করেছেন। মানে আমরা তো পুরা দেশবাসী 4 তারিখে বুঝিয়ে নিই যে আগামীকালকে পতন হচ্ছে। কীরকম একটা বিস্ময়কর ঘটনা ঘটলো, ওরা 6 তারিখে ঢাকা সিজের প্রোগ্রাম দিয়েছিল, পরে রাতের বেলা হঠাৎ করে সন্ধ্যার আগে বললো না আগামীকালকে আসতে হবে। কারফিউ তো আছেই, তার মধ্যে রাত, এক রাতের মধ্যে শহরে মানে যারা দেশের অন্য জায়গা থেকে লোক আসবে কেমনি, কিন্তু এলো এবং ঘটনা ঘটেও গেল। আমার তখন মনে হয় যে মানে আমি অনেক কিছুই জানি না যা অনেকে জানি, সে এরকম এটাও হতে পারে। এই যে ট্রান্সফার অফ পাওয়ারের কথা বলছেন বা যাই বলছেন, 2-3টে পয়েন্ট আছে যেটা খুবই কাঁচা মনে হয়। ধরেন কেউ তো আজ পর্যন্ত প্রশ্ন তোলেনি, উনি প্রথম বলেছেন তার ছেলে, উনি তো পদত্যাগ করেনি, পরে আবার প্রধানমন্ত্রী বললেন জনতার এই চাপ উনি পদত্যাগ করেছেন। কিন্তু ধরেন পদত্যাগ করে নিয়মটা তো আছে যে উনি পদত্যাগ করবেন, মিনিস্ট্রি অটোমেটিক্যালি। কে বললেন? প্রধানমন্ত্রী ছেলে বলেছিল না, সজীবাদের জয়, সজীবাদের জয় বললেন, তারপর প্রধানমন্ত্রী তো আর না, প্রধানমন্ত্রী ইন্ডিয়া থেকে বলেছেন যে মানে সাবেক, হ্যাঁ তখনকার প্রধানমন্ত্রী, তখন নিয়েই তো আলোচনা করছি, তিনি বললেন যে তিনি এই বিশেষ অবস্থায় পদত্যাগ করেছেন। উনি পদত্যাগ করলে সাথে সাথে ক্যাবিনেট ডিসলভ হয়ে যাবে, কিন্তু পার্লামেন্টের ব্যাপারটা কি হবে? আমাদের সাথে প্রথম যেদিন প্রেসিডেন্ট এবং প্রধান সেনাপতি বসলেন সেদিন আমরা প্রশ্ন তুলেছিলাম স্ট্যাটাসটা কি, পার্লামেন্টের অবস্থা কি, পার্লামেন্ট শুড বি ডিসলভড। এটা প্রাইম মিনিস্টারের কিন্তু একটা রেকমেন্ডেশন থাকে এবং সেটা রিটার্ন থাকে, বিকজ কোনো একদিন কোর্টে কেউ প্রশ্ন করতে পারে
যে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী রেজিগনেশন করেছেন, যে কি বলে রেজিগনেশন করেছেন, পার্লামেন্টের ব্যাপারে কি বলেছেন, এই জায়গাটা এখন আপনার কাছে গ্রে আছে, ঝাপসা আছে, আপনি বলতে পারেননি। এইটা যেহেতু ঝাপসা আছে, এই জন্য তার চলে যাওয়ার বিষয় নিয়েও এখন কিন্তু আস্তে আস্তে গুজব, স্পেকুলেশন, জল্পনা কল্পনার ডালপালা মেলতে শুরু করেছে। ভাই অবশ্য বললেন, করিম ভাই, যে এটা তাকে দেশের মধ্যে রাখা যেত না, ইত্যাদি ইত্যাদি। হয়তো ঠিক, আবার আমার মনে হয় ধরেন নিয়ে যদি তাকে জেলখানার মধ্যে রেখে দিত, জেল ভেঙে কেউ তাকে কিছু করতো মনে হয় না আমার, অতখানি শক্তি এখন হয়নি। কিংবা এই যে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে ক্যান্টনমেন্টে রাখা হলো, হ্যাঁ হ্যাঁ, সেটাও করা যেত। হ্যাঁ, সে তো অন্যদের যদি রাখতে পারে তাহলে এদের, ওনাকেও তো রাখা যেত। এবং উনি যেরকম করে বলা হলো যে রাজি হচ্ছিলেন না, পরে তার বোনকে দিয়ে বোঝানো হলো, উনি পারলেন না, তারপর ছেলেকে দিয়ে বোঝানো হলো, ছেলে বলল দেরি যদি করে আধা ঘন্টার মধ্যে কিন্তু ওরা সবাই এইখানে এসে যাবে। তো ওইখানে এসে যাওয়ার প্রোগ্রাম কিন্তু কেউ দেয়নি, কিন্তু এটা উনি বললেন। এইটার ভয়ে যে উনি মেবি একদম কী বলো, একদম ছিন্ন বিচ্ছিন্ন টুকরো টুকরো হয়ে যেতে পারেন, ভয়ে তারপর উনি গেছেন। প্রথম গেছেন কেউ বলছে ক্যান্টনমেন্টে, কেউ বলছে প্রেসিডেন্ট হাউসে। ক্যান্টনমেন্টের আরেকটা জায়গায় একটা মুজিব পোর্ট থেকে হেলিপোর্টের মতো আছে, সেখান থেকে উড়ে গেছেন। এই কোনো স্টোরির কিন্তু কোনো মানে ধরুন অথরিটির পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। সো লাইকওয়াইজ এই এতগুলো মানুষকে সেনাপ্রধান দায়িত্ব নিয়ে সেনানিবাসে জায়গা দেবেন কেন? উনি কি একাই করতে পারেন? ওনার কি মনে হয়নি যে এটা তাকে জবাবদিহি করতে হতে পারে? এমনকি ওই সেনানিবাসের মধ্যেই বিক্ষুব্ধ সেনারাও তো ওখানে তাকে আঘাত করতে পারতো, এটা হয়নি। ভাই এতগুলো কথা বলছি কেন জানেন? কিছু কিছু বিষয় এরকম থাকে যে হয়তো ইতিহাস কোনোদিনও সেটা উন্মোচিত করতে পারে না। এমনও তো হতে পারে যে শেখ হাসিনা পদত্যাগ করবেন, আগে শুনতাম তিনি তার সেফ এক্সিট নিয়ে চিন্তিত। মেবি সামবডি হ্যাজ অ্যাসিওরড হার সেফ এক্সিট। তো ওই সেফ এক্সিটের পার্ট এইটা, এনশিওর হওয়ার পর পদত্যাগ। হ্যাঁ, এরকম হতে পারে। পদত্যাগও হয়তো করেছেন কি করেনি জানি, কিন্তু চলে গেছেন শেষ পর্যন্ত। মানে ওই জায়গাটা গ্রেই আছে। আমি যা মানে ধরেন অথরিটি যদি জেনারেল ওয়াকার কোনো দিন বলেন যে দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, আমি উইথ ইয়েতে বলছি যে এরকম হয়েছে, ওইটা আপনি নিতে পারবেন। কিংবা কোনোদিন শেখ হাসিনা যদি তার মেমোরিজ লেখেন বা তার বায়োগ্রাফি লেখেন, অটোবায়োগ্রাফি লেখেন, তার মধ্যে যদি বলেন, তখনই তো বোঝা যাবে। এখন তো বোঝার কোনো উপায় দেখছে না। কিন্তু এটা ঠিক, জেনারেল ওয়াকার দুটো কারণেই প্রশ্নবিদ্ধ হতে পারেন। কেন তিনি পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রীকে ছেড়ে দিলেন, কেন তিনি এতগুলো লোককে এরকম করে শেল্টার দিলেন, কেন তিনি তাদের নাম প্রকাশ করলেন না। ইলেকশনে পুলিশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মোস্ট অফ দি থানা একদম আগের কায়দায় চলে, বেশি মতো চলছে না, 45%-এর মতো। ওই থানা একই রকম থেকে যে ভোট করবে, ভোটের কোনো মানে নেই। যতগুলো মামলা দিয়েছেন আওয়ামী লীগের বড় বড় নেতাদের মধ্যে, তাদের ব্যাপারটা নিষ্পত্তি হবার আগে যদি আপনি করতে যান, তার মানে ওদের মুক্তির দাবিতে নির্বাচন হতে থাকবে। আওয়ামী লীগের ব্যাপারটা কী করবেন ঠিক করেননি এখনও, আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত করতে হবে। সেকেন্ড হচ্ছে ইকোনমিতে যে ইনইকুয়ালিটি আছে, এইটার মিনিমাম কিছু অ্যাড্রেস করলেন না। ব্ল্যাক মানিগুলো সবই ঢুকতে পারলো, তাহলে ভোটের কোনো মানে হবে না। এই কারণে আমি কোনো টাইম ফ্রেম দিতে চাই না। আমি মনে করি বরঞ্চ আমরা গিয়ে জিজ্ঞেস করব যে আমরা যেরকম করে বলছি এই রকম করে সংস্কার ভাবছেন নাকি কী ভাবছেন বলেন, এবং এর জন্য আপনারা কত সময় নিতে চান।